শ্রাবণের এক বর্ষামুখর সন্ধ্যা। গল্পের নাম মৎস্যকন্যা। লিখেছেন আফজাল হোসেন। আর আমি তোমাদের গল্প শোনাচ্ছি কণ্ঠে বৈশাখী থেকে। বৈশাখী। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো ভারী কখনো হালকা। আনিস গলির মুখে চায়ের দোকানে বসে আছে। দোকানে খরিদ্দার সে একাই। ইলেকট্রিসিটি নেই, চারপাশ ডুবে আছে গাঢ় অন্ধকারে। দোকানে টিমটিম করে একটা সরু মোমবাতি জ্বলছে। সেই আধো আলোতে মধ্যবয়স্ক দোকানদার অলস ভঙ্গিতে টুং টুং শব্দ করে আনিসের জন্য চা বানাচ্ছে। দোকানদার লোকটা খুবই গম্ভীর ধরনের, চেহারায় কেমন সুফি সুফি ভাব, মুখ ভর্তি কাঁচা পাকা চাপ দাড়ি, চোখে সুরমা, মাথায় টুপি, গা থেকে আসছে আতরের গন্ধ। আনিস এই দোকানে যতবারই চা খেতে এসেছে লক্ষ্য করেছে লোকটা খুব কম কথা বলে। খোশ গল্প করতে চাইলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। অনিশের আজ দোকানদার লোকটার সঙ্গে আলাপচারিতা করা খুব দরকার। সে চা পান করতে বসেছে, অথচ তার পকেটে একটি টাকাও নেই। শুধু চা হলেও হতো, চায়ের সঙ্গে দু পিস নোনদা বিস্কুটও তো খেতে হবে, নইলে সারা দিনের উপোস যে পেটে শুধু এক কাপ চা পড়ায় পেটের মোচড় দিতে উঠছে, এবং মনে হচ্ছে পেটে মোচড় দিয়ে মনে হয় বমি আসতে পারে। চা শেষে একটা সিগারেটও তো খেতে হবে, সারা দিনে সিগারেট খাওয়াই হয়নি। অনিশ বিএ পাশ করে হন্যে হয়ে চাকরি খুঁজছে। চাকরির দেখা মিলছে না। টিউশনি পড়িয়ে কোনো ক্রমে জীবনটা অতিবাহিত করছে। অল্প ভাড়ায় একটা জরা জীর্ণ মেশে থাকে। বলা যায় তিনকুলে তার কেউ নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। থাকার মধ্যে এক মামা আছেন, সেই মামার কাছেই বড় হয়েছে। বিএ পাশ করার পর মামা একদিন বললেন, বাবা অনিশ, কতদিন আর মামার ঘাড়ে চেপে থাকবে, এবার নিজের পথ দেখো। সেই থেকে অনিশ নিজের পথ দেখেছে। মামার বাড়ি থেকে নেমে গিয়ে মেসে ওঠে, আয় রোজগারের পথ খোঁজে, টিউশন পড়ানো শুরু করে। আজকাল বিএ পাশ করে ভালো টিউশনিও কিন্তু পাওয়া যায় না। সবাই চায় অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ। ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীর জন্য খোঁজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করে বেরোনো কাউকে। অনিশ এমন ছলচাতুরির আশ্রয় নেয়। টিউশনি খুঁজতে গিয়ে নিজের পরিচয় দেয় বুয়েট থেকে পাস করে বেরোনো একজন বলে। তাও আবার যেন তেন রেজাল্ট নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট। মুখের কথায় সবাই আবার বিশ্বাস করতে চায় না, তাই ভুয়ো সার্টিফিকেটও বানিয়ে নিয়েছে সে। এত কিছুর পরও তার কোনো টিউশনি বেশি দিন টেকে না। 2 মাস যেতেই তাকে বিদায় করে দেয়। সে নাকি ভালো পড়াতেই পারে না, কিছুই জানে না, নলেজ কম। অনিশ নোনতা বিস্কুট আর চা খাওয়া শেষে সিগারেট ধরিয়েছে। নোনতা বিস্কুট 2 পিসের জায়গায় 4 পিস খেয়েছে। ভাবছে সিগারেট শেষ হলে 1 পিস কেকের সঙ্গে আর 1 কাপ চা খাবে। চায়ের শেষে আবার একটা সিগারেট, যা থাকে কপালে। দোকানের বিল মেটাতে না পারলে দোকানে নিশ্চয়ই তাকে বেঁধে রাখবে না। আর যদি বেঁধে রাখতে চায় তো রাখুক, লোকজন ডেকে মারধরও করতে পারে। কি আর করা, পকেটে টাকা না থাকলে খিদের জ্বালা মেটাতে মার খাওয়াটা তেমন কিছু দোষের তো নয়। কথায় বলে না, পেটে খেলে পিঠে সয়। দোকানদার বিরস মুখে অনিশ যা চাইছে তাই দিচ্ছে। অনিশ মনে মনে বলছে, ব্যাটার মুখ দেখে মনে হচ্ছে ও বোধহয় আগেই বুঝতে পেরেছে তার পকেটে যে টাকা নেই। ফাও খাওয়া পাবলিক বিল দেবার সময় পকেটে হাত ঝুঁকিয়ে নাটকীয় কায়দায় বলবে, হায় হায় হায়, আমার মানি ব্যাগটা পকেট মার হয়েছে।
অনিশ তৃতীয়বারের মতো সিগারেট ধরিয়ে দোকানিকে উদ্দেশ্য করে মধুর গলায় বলল, ভাইজানের শরীরটা ঠিক আছে তো? কেমন জানি লাগছে। দোকানি কোনো জবাব দিল না। অনিশ একটু অপেক্ষা করে আবার বলল, ভাইজানের হাতের চায়ের কোনো তুলনাই নয়, যেন অমৃত। দোকানি এবার কিচ্ছু বলল না। অনিশ আবার একটু অপেক্ষা করে বলল, ভাইজানের মতো সুফি, নুরানি, পবিত্র চেহারার মানুষ খুব কমই দেখা যায়। এবারও লোকটা কিছু বলল না, তবে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অনিশ মনে মনে গালি দিয়ে উঠল, বদমায়েশের বাচ্চা বদমায়েশ, আগেই বুঝে বসে আছে পকেটে যে টাকা নেই। 3 কাপ চা, 4 পিস নোনতা বিস্কুট, 2 পিস কেক, 2টা সাগর কলা আর 3টা সিগারেটের কতই বা বিল হয়েছে। সেই একটা দুঃখে বদমাসটা মুখের হাঁড়ির মতো করে রেখেছে, দীর্ঘশ্বাস ছাড়ছে শুধু। হাতে টাকা এলে বিল সহ বিলের টাকার 10 গুণ বকশিস দিয়ে ও চায়ের কেটলিতে আমি দিয়ে যাব। বদমায়েশের বাচ্চা, তুই যখন বুঝতেই পেরেছিস, হ্যাঁ, তুই যখন যেসব মুতের পানি দিয়ে চা জাল দিয়ে দেখবি তো চা যদি একটু ভালো হয়। অনিশ মনে মনে রাগটা সামলে নিয়ে মাথা ঠান্ডা করে আবার মন ভুলানো গলায় বলল, ভাইজানের চেহারা দেখলে মনে হয় আপনার মতো দিলদরিয়া লোক দুনিয়ায় কমই আছে। কম বলেও ভুল হবে, নাই বলেই চলে। এমন সময় হুশ করে কালো রঙের একটা প্রাইভেট কার এসে দোকানের সামনে থামল। দোকানদার এবং অনিশ দুজনেই সেদিকে তাকালো। গাড়ির পিছনে জানলা খুলে গেল। সেই খোলা জানলা দিয়ে ষাটোর্ধ্ব সৌম্য চেহারার এক লোক মুখ বের করল। লোকটি বৃষ্টির শব্দের কারণে কিছুটা চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, বেনসন সিগারেট আছে? দোকানি মুখে জবাব না দিয়ে মাথা উপর নিচে করে বোঝালো আছে। গাড়িতে থাকা ভদ্রলোক আবার চেঁচিয়ে বললেন, 1 প্যাকেট বেনসন দিন তো। বলতে বলতে মানিব্যাগ খুলে টাকা বের করে গাড়ির জানলা দিয়ে বাড়িয়ে ধরলেন। অনিশ দোকানের বেঞ্চে বসে অবস্থাতেই হাতটা লম্বা করে বাড়িয়ে দিল, টাকাটা আনলো। হাতটা বাড়িয়ে দিয়ে টাকাটা আনলো। 1000 টাকার নোট। নোটটা দোকানির হাতে দিল। দোকানি নোটটা হাতে নিয়ে এক প্যাকেট বেনসন অনিশের হাতে দিল, গাড়িতে থাকা ভদ্রলোকে দেওয়ার জন্য। অনিশ আবার একই ভঙ্গিতে লম্বা করে হাত বাড়িয়ে বেনসন সিগারেটটা গাড়িতে ভদ্রলোকের হাতে পৌঁছে দিল। এরপর দোকানদারের দিকে ফিরল। দাম রাখার পর যে টাকাটা ফেরত দেওয়া হবে সেটা এনে ভদ্রলোকের হাতে পৌঁছে দেবার জন্য। দোকানদার অনিশের হাতে সিগারেটের দাম রেখে বাকি 790 টাকা ফেরত দিল। অনিশ পিছনে ফিরে হাত বাড়িয়ে টাকাটা ভদ্রলোকের হাতে পৌঁছে দেবে তার আগেই গাড়ির জানলার কাঁচ উঠে গেল এবং গাড়িটা চলতে লাগলো এবং গাড়ি সচল হয়ে উঠল। অনিশ ডেকে উঠল, এই যে আপনার টাকা নেবেন না? গাড়ির সব জানলা বন্ধ থাকায় অনিশের ডাক বোধহয় গাড়ির ভিতর অবধি পৌঁছায়নি। গাড়ি জানলা তুলে কাঁচ তুলে গাড়িটা চলে গেল। অনিশ টাকা হাতে ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকলো দোকানির দিকে। তার ভঙ্গিটা এমন এখন যে এই টাকা দিয়ে কি করব, কি বিপদে পড়ল অন্যের টাকা হাতে নিয়ে। অথচ মনে মনে সে মহা খুশি। দোকানদার বেটাকে ভাগ দিতে হবে এই ভেবে কিছুটা মন খারাপ লাগছে। অবশ্য টাকাটা নিতে গাড়িটা আবার যদি ফেরত আসে তার আগেই এখান থেকে কেটে পড়া উচিত। অনিশ কাচুমাচু মুখে দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাইজান এই টাকাগুলো কি করা যায়? দোকানদার কোনো আগ্রহ না দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অনিশ মনে মনে গালি দিয়ে উঠল, হারামজাদা বজ্জাতের বাচ্চা, সুপিগিরি দেখায়, ফেরেস্তা সাজে। তোর মতো ভণ্ড ফেরেস্তার মুখে ড্যাশ করি। অনিশ আর দোকানদারকে না ঘাঁটিয়ে টাকাটা গুনে মানিব্যাগে ভরে রাখল। টাকাটার গায়ে কোনো নাম লেখা তো থাকে না। টাকা যখন যার মানিব্যাগে থাকে তখন তার। এখন এই টাকা তার। সে দোকানদারের কাছে আর একটা সিগারেট চাইল।
বেনসন সিগারেট, দামি সিগারেটের স্বাদই আলাদা। দোকানদার সিগারেট দিল। অনিশ সিগারেট ধরিয়ে ফুর্তিবাজের মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে পকেট থেকে মানিব্যাগ বের করলো। ওটা থেকে 100 টাকার একটা নোট বের করে দোকানির দিকে বাড়িয়ে ধরল। এই যে আপনার বিল, রাখুন। ভাবলো খুচরো টাকা আর ফেরত নেবে না। দোকানদার যখন খুচরো টাকা ফেরত দিতে চাইবে বলবে ওটা আপনার বকশিস। দোকানদার 100 টাকার নোটটা না নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়েই থাকলো। অনিশের মেজাজটা আবার চটে গেল। হালার পুতে সারাক্ষণ ভাব ধরে থাকে, ভান করে যেন একেবারে সুফি সাধক। ভণ্ড কোথাকার! ভণ্ডটার গা থেকে আমি আজকে মুর্দা আতরের গন্ধ পাচ্ছি, গায়ে মুছে দিয়ে যাব। দোকানদার মুখ ফিরিয়ে থাকলো। অনিশ আর সাদাসাদি না করে টাকাটা আবার মানিব্যাগে ভরে রাখলো। মনে মনে বলল, হারামজাদা, বদের বাচ্চা বদ, ভালো মানুষই দেখাচ্ছে। গাড়িওয়ালা বুড়ো মিয়ার ফেলে যাওয়া টাকা দিয়ে আবার বিল নেবে না। গাড়িওয়ালা বুড়ো মিয়ার মতো ধনী লোককে যদি মাঝে মাঝে ভুল না করে, তাহলে তার মতো ভবঘুরে টাইপের লোকেরা না খেতে পেয়েই মরবে। এই যে বুড়ো মিয়া ভুলে টাকা না নিয়ে চলে যায়, এখন সে সেই টাকায় পেট পুরে কিছু না কিছু খেতে পারবে, নইলে সারাটা দিনের মতো সারাটা রাত উপোস করে কাটাতে হতো। অনিশ সরাসরি চলে এসে মদিনা বিরিয়ানি হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় বিরিয়ানির মন মাতানো গন্ধে রোজই তার জিভে জল এসে যায়। কিন্তু কখনো তার পকেটে বিরিয়ানি খাওয়ার মতো বাড়তি টাকা থাকে না। ঢোক গিলতে গিলতে চলে যায় চটের বস্তা দিয়ে ঘেরা আলিবাবা ঝুপড়ি হোটেল। সেখানে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক শ্রেণীর লোকেদের সঙ্গে আলু ভর্তা, কুমড়ো ঘন্টা, পতলা ডাল এবং বড় জোর পুঁটি সাইজের তেলাপিয়া অথবা ট্যাংরা সাইজের চাষ করা প্যাঙ্গাসের এক টুকরো দিয়ে পেটের খিদে মেটায়। আজ সে ফাও টাকায় যে বিরিয়ানির স্বাদ একটু চেখে দেখবে, মাঝে মাঝে এমন একটা ফাও টাকা পেলে তো মন্দ হয় না। ভালো মন্দ খাওয়া যেত। 2 সকাল 5:45 পরের দিন। অনিশ সুপি চেহারা সেই চায়ের দোকানে বেঞ্চিতে বসা। চারদিক একেবারে নীরব নিস্তব্ধ। এখনও শহর জেগে ওঠেনি। রাস্তার লোকজন নেই বললেই চলে। দোকানটা মাত্র খুলছে। দোকান খোলার আগে থেকেই অনিশ বেঞ্চিতে বসা ছিল, ভোর 5টা থেকে। অনিশ আছে মহা বিপদে। 3 মাসের ভাড়া বকেয়া হওয়ায় মেস মালিক গত রাতে তাকে বিছানা বেডিং সহ বের করে দিয়েছে। রাতটা কাটিয়েছে মেসের বারান্দায়। চারদিক একটু ফর্সা হতেই বেরিয়ে পড়েছে। এক মুহূর্তে তার পকেটে একটি ফুটো পয়সাও নেই। এখন সে কোথায় যাবে, কি করবে ভেবে কুল পাচ্ছে না। দোকানদার স্টোভে চায়ের কেটলি চাপিয়ে কাপ যেগুলো ধোয়াধুয়ির কাজ করছে। তার চেহারা বরাবরের মতো ভাবলেশহীন। এই যে অনিশ এত ভোরবেলায় বিছানা বেডিং সহ তার দোকানের বেঞ্চিতে বসে আছে, তা দেখেও তার চেহারায় বিন্দুমাত্র কৌতূহল দেখা যাচ্ছে না। এটা যেন খুবই স্বাভাবিক ব্যাপার। রোজই ভোরবেলায় বিছানা বেডিং সহ লোকজন এসে তার দোকানে সামনে বসে থাকে। বেশ কিছুক্ষণ কেটে গেল। কেটলিতে চায়ের জল বিজবিজ করে ফুটতে লাগলো। দোকানদার কেটলির মুখ খুলে ভিতরে লিকার ফেলল। অনিশ গালে হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যে চা হয়ে গেল। দোকানদার 1 কাপ চা বানিয়ে অনিশের সামনে দিল, সঙ্গে একটা পাউরুটি, খোসা ছাড়ানো একটা সিদ্ধ ডিম আর 2টো কাঁঠালি কলা। অনিশ একটু অবাক হয়ে গেল। না চাইতেই চা, পাউরুটি, ডিম আর কলা, অথচ আগের বিল এখনও দেওয়া হয়নি। দোকানদার কি তাকে দয়া দেখাচ্ছে? সে কি ভিখারি নাকি? তার মাথাটা গরম হয়ে গেল। মনে মনে বলে উঠল, বদের বাচ্চা বদ, দানবীর সাজে। দুধ কম দেয়, নর্মদার ঘোলা জলের মতো চা,
থুবড়ে বুড়ো, মানুষের গালের মতো চুপসানো পাউরুটি, বিচির সাইজের ডিম আর গোল পানের এর সাইজের কলা খেতে দিয়ে বড় দাতাগিরি দেখানো হচ্ছে। অনিশের মেজাজটা দপ করে জ্বলে উঠে পরক্ষণেই দপ করে নিভে গেল। কোনো কিছু না বলে চুপচাপ কলা দিয়ে গোঁক গ্রাসে পাউরুটি খেতে শুরু করলো। এরপর একে একে বিচি সাইজে সিদ্ধ ডিম আর নর্মদা ঘোলা জলের মতো চা তৃপ্তির সঙ্গে খেয়ে শেষ করলো। গত রাতটাও তার উপোস গেছে। পেটে কুমিরের খিদের সময় পান্তা আর পোলাও একই খেতে টেস্ট লাগে। কিছু একটা পেলেই হলো। দোকানদার একটা বেনসেন সিগারেট আর একটা দেশালাই অনিশের দিকে বাড়িয়ে ধরে মৃদু গলায় বলল, আপনি কি অবিবাহিত? অনিশ এতটাই অবাক হয়ে গেল যে তার মুখ খাবি খাওয়া মাছের মতো হাঁ হয়ে গেল। যে লোক সহজে কোনো কথা বলে না, এমনকি কোনো প্রশ্ন করলেও জবাব দেয় না, সে আজ নিজেই আগ বাড়িয়ে আলাপ করতে চাইছে। ব্যাপারটা কি? তাও আবার বউ আছে কি না তা জানতে চাইছে। বউ থাকলে কি বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে বিলে টাকা উঠাবে? হারামজাদা বদের বাচ্চা বদ পরের বউয়ের খোঁজ খবর জানতে চায়। অনিশ সিগারেট আর দেশলাইটা নিল। সিগারেট ধরিয়ে নাকে মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাব নিয়ে বলল, না, এখনো বিয়ে করা হয়ে ওঠেনি। অবশ্য মানানসই মেয়ে কোথায়? মনে মনে বলল, একা চলাই দায় আবার বিয়ে, আর মানানসই মেয়ে? তার কাছে তো দুনিয়ার তাবর মেয়ে মানুষই মানানসই মনে হয়। জিনিস তো একই। আলো নিবলে সিনেমার নায়িকাও যা, বাড়ির কাজের মেয়েও তো তাই। আর 33 বছরের জীবনে চেনা পরিচিত এমন কোনো মেয়ে লোক নেই যাকে সে প্রেমের প্রস্তাব দেয়নি। দুর্ভাগ্য, আজ পর্যন্ত কেউ রাজি হয়নি। সর্বশেষ মেসের মুটকি বুয়াটাও না। মুটকি বুয়াটার সঙ্গে ভাব জমানোর চেষ্টা চালানোর পর মুটকিটা একদিন বলল, ভাইজান, আপনারে দেখলেই একজনের কথা মনে পইরা খালি হাসি পায়। অনিশ জিজ্ঞাসা করে, কার কথা? আমাগো গ্রামের চোট্টা বাবুলের কথা। হ্যাঁ, চোট্টটায় পুকুর ঢালে মাইরা মাইনেসের গোসল করতে দেখলি গাছের মাথায় উইঠা বইসা থাকতো। হি 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 হি। হে চেহারা লাগে আপনি চেহারার হুব্বাহু মিল। হেই লুচ্ছা চাউত, হেই লুচ্ছা চাউনি, হেই রহমের গতি হিয়ালের লাহন লজর। দোকানদার গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, মানানসই মেয়ে পেলে বিয়ে করবেন? অনিশ তাচ্ছিল্য ভরা গলায় বলল, সব কিছু দেখে শুনে পছন্দ হলে করতেও পারি। তা কোথাকার মেয়ে? দোকানদার একটা ভাঁজ করা কাগজ বাড়িয়ে ধরে বলল, এতে মেয়ের নামের ঠিকানা, বাবার নাম সব লেখা আছে। অনিশ সেই দোকানদারের দেওয়া ঠিকানা মোতাবেক এসেছে। তার বাবা বারবার মনে হচ্ছে এই ঠিকানা ভুল করেছে। দোকানদার তাকে যে ঠিকানা দিয়ে পাঠিয়েছে এটা সেই বাড়ি নয়। 4-5 উঁচু পাঁচিলে ঘেরা দোতলা বিশাল বাড়ি, পাঁচির সমান উঁচু ভারী লোহার গেট। গেট দিয়ে ভিতরে ঢোকার পর নলের মতো খোলা জায়গাটা ছেয়ে আছে কার্পেটের মতো নরম দূর্বা ঘাসে। বাম পাশে গ্যারাজ, ডান পাশে এক চিলতে ফুলের বাগান। বাগানে ফুলে ফুলে ভরা বেশ কয়েকটা লাল গোলাপ গাছ রয়েছে। শুধু গোলাপই নয়, অন্য কোনো ফুলের গাছ সেখানে নেই গোলাপ ছাড়া। এ বাড়িতে কারও মনে হয় লাল গোলাপে খুব পছন্দ, সে গোটা বাড়ি গোলাপময় করে রেখেছে। অনিশ বেশ ভড়কে গেছে। দোকানদার বেটা তার মতো 1,500 টাকার মানুষকে এত বড় পার্টিতে পাঠিয়েছে কোন সাহসে? ও কিনা এ বাড়ির মেয়েকে বিয়ের প্রস্তাব দেবে? বদমাসটার মনে কোনো মতলব আছে নাকি? তার সঙ্গে মশকরা মারতে এই ঠিকানাটা দিয়েছে কি? তাই যদি হয়, আর এখন যদি আমি এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়, তাহলে সত্যি সত্যি সে গিয়ে বদমাসটার চায়ের কেল্লিতে মুখ দেবে। ও ড্যাশ করবেই করবে। কি করে বেটা?
এইটুকুনি ক্ষমতায় যদি না দেখাতে পারে তাহলে তার নিজের নাম পাল্টে অনিশের জায়গায় ফিনিশ রাখবে। শুধু এই কেল্লিতে ওই করবে না, সেই দিয়ে চা বানিয়ে ওই হারামিটাকে গেলাবে। কেল্লির নল দিয়ে গরম চা সরাসরি হারামিটার গলায় ঢালবে। অনিশ দুরু দুরু বুকে কলিং বেল টিপল। কিছুক্ষণের মধ্যেই কারুকজ্জা করা ভারী সুন্দর দরজা খুলে গেল। দেখা গেল খুনখুনে এক বৃদ্ধার মুখ। বৃদ্ধা তার ঘোলাটা চোখে সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করল, কাকে চাই? অনিশ বলল, আমজাদ সাহেব আছেন? আমাকে একজন পাঠিয়েছে আমজাদ সাহেবের সঙ্গে দেখা করার জন্য। বৃদ্ধ বললেন, আছেন। আপনার পরিচয়? অনিশ বলে উঠল, আমার নাম ফিনিশ না মানে জিভ কামড়ে বলল অনিশ আমার নাম, সৈয়দ অনিশ মিয়া। বৃদ্ধ শীতল গলায় বললেন, ভিতরে এসে বসুন, বড় সাহেবকে ডেকে দিচ্ছি। অনিশ বৃদ্ধার পিছু পিছু ভিতরে ঢুকে বসার ঘরে বসল। সুপরিসর ঘর, নানান আসবাবপত্রে সুসজ্জিত। দেয়ালে শোভা পাচ্ছে নানা ধরনের পেন্টিং আর সাবেকি আমলের একটা দেয়াল ঘড়ি। ঘড়িটা কিন্তু বন্ধ। রুমের এক কোণায় একটি অ্যাকোয়ারিয়াম, ওটাও খালি, কোনো মাছ নেই। এসি রুম, তবে কিন্তু এসি চালু নয়। এসি চালু না থাকলেও ঘরের তাপমাত্রা বেশ আরামদায়ক এবং খুব মিষ্টি একটা সুবাস ঘরের বাতাসে খেলা করছে। ঘরের বাসাতে সেই সুবাসটা কেমন ভেসে বেড়াচ্ছে। আধ ঘন্টা হতে চলল। সেই বৃদ্ধা অনিশকে বসিয়ে রেখে গেলেন, আর কারুর মুখ দেখা গেল না। অনিশের কেমন ঘুম ঘুম পাচ্ছে। বেশ কয়েকবার হাই উঠল। ভাবছে উঠে বেরিয়ে পড়বে নাকি। আবার ভাবছে এতক্ষণ বসলো যখন, না হয় আর একটু বসে দেখাই করা যাক না কেন। ধনী লোকের সঙ্গে চেনা পরিচয় হওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার, বিপদে আপদে কাজে আসবে। অনিশ সোফায় হেলান দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে তার খেয়ালই নেই। চোখ মেলে দেখল অত্যন্ত সৌম্য চেহারার একজন বয়স্ক লোক তার সামনে বসে আছে। লোকটাকে সে চিনতে পারল। কয়েক মাস আগে কালো রঙের গাড়িতে এসে যে ভদ্রলোক এক প্যাকেট বেনসন সিগারেট কিনে 1000 টাকায় নোট দিয়ে বাকি 790 টাকা না নিয়েই চলে গিয়েছিলেন, তিনিই ইনি। অনিশের বুকের ভেতর ধুক 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 করে উঠল। ভদ্রলোক সেই টাকা দাবি করবেন নাকি? কি বলবেন সে? সেই টাকায় পেট ভরে বিরিয়ানি খেয়েছে। বিরিয়ানি খেয়ে ওঠার পর একসঙ্গে 2 খিলি পান আর একটা বেনসন সিগারেটও খেয়েছে। ভদ্রলোক গলা খাঁকারি দিয়ে ঝুঁকে এসে বলল, বাবা, তোমার ঘুম ভাঙল? অনেকক্ষণ ধরে তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছি। ঘুম হচ্ছে আবদাবের মতো, বিনা কারণে কারোর ঘুম ভাঙানো উচিত নয়। অনিশ লজ্জিত গলায় বলল, ক্ষমা করবেন। কিভাবে সে আমি ঘুমিয়ে পড়েছি আমি বুঝতে পারিনি। ভদ্রলোক বললেন, না না বাবা, তাতে কোনো সমস্যা নেই। অনিশ বলল, আঙ্কেল, আপনি কি আমজাদ হোসেন? জি বাবা, আমি আমজাদ হোসেন। আঙ্কেল, আমাকে একজন পাঠিয়েছে, বলেছে আপনার একমাত্র কন্যার জন্য পাত্র খুঁজছেন। আমার খোঁজে একজন আছে পাত্র, আমি সেই পাত্রের খোঁজ এনেছিলাম। আমজাদ সাহেব অত্যন্ত আগ্রহী হয়ে বলে উঠলেন, তা বাবা, কোথাকার পাত্র? না আমার পরিচয় কি? কি করে? অনিশ ঢোক গিলে বলল, আপনি যেমন পাত্র খুঁজেছেন, পাত্র তেমনি শিক্ষিত, নম্র, ভদ্র, লাজুক, মার্জিত, রুচিশীল চেহারা এবং সুরতও মাশাআল্লাহ ভালো। গায়ের রং শ্যামলা, তবে চাল চুলোহীন। 3 কুলে কেউ নেই, মেসে থাকে, টিউশনি পড়িয়ে কোনো ক্রমে দিন চালায়। আমজাদ সাহেবের আগ্রহ যেন আরও বেড়ে গেল। তিনি উৎসাহিত গলায় বললেন, পাত্রে চাল চুলো নেই, এটা কোনো সমস্যা নয়, নম্র ভদ্র হলেই চলবে। আমি তো মনে মনে এমন ছেলেকেই খুঁজছিলাম। একমাত্র মেয়ে আমার, বিয়ে দিয়ে ঘর জামাই রাখবো এমনটাই আমার মাথায় ছিল। তা বাবা, পাত্রকে নিয়ে এসো, সামনাসামনি দেখি। অনিশ মাথা নুইয়ে লাজুক গলায় আমতা আমতা করে বলল, না মানে আঙ্কেল, কি বলবো পাত্র,
আমি নিজেই। আমজাদ সাহেব হাসতে হাসতে বললেন, এতে লজ্জা পাওয়ার কি আছে? তোমার বাবা মা কেউ নেই? নিজের বিয়ের প্রস্তাব তোমাকে নিজেই দিতে হবে। অনিশ মাথা নুইয়ে রইল। আমজাদ সাহেব আবার বললেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, বুদ্ধিমান ছেলে। এখন আমার মেয়েকে তোমার পছন্দ হয় কি না দেখো। তুমি বরং আজ থেকে আমাদের এখানেই থাকা শুরু করো। তোমাদের দুজনের মধ্যে আলাপ পরিচয় হোক, তারপর শুভ একটা দিন দেখে বিয়ে পড়িয়ে দেব। এখন আমি উঠি, রহিমাকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে গেস্ট রুমে নিয়ে যাবে। গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। বৃদ্ধ মহিলাই রহিমা, এ বাড়ির কাজের লোক। রহিমা বেগম অনিশকে গেস্ট রুমে নিয়ে এলেন। ফিটফাট বেশ বড় একটা কামরা। এ ঘরেও এসি আছে। কামরার প্রয়োজনীয় সব কিছুই রাখা আছে। আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, খাট, ওয়ারড্রব, লেখার টেবিল, চেয়ার, রকিং চেয়ার, এমনকি পরিধেয় পোশাক আশাক, টুথপেস্ট, টুথব্রাশ, শেভ করার সরঞ্জাম, সাবান, শ্যাম্পু, পারফিউম, প্রয়োজনীয় টুকিটাকি ওষুধ পথ্য সব কিছু আছে ঘরে। অনিশের লাগোয়া বাথরুমে ঢুকে সুগন্ধি সাবান শ্যাম্পু দিয়ে অনেকক্ষণ ধরে স্নান করলো। নিজেকে এখন খুবই সতেজ লাগছে। এসিটা অন করে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। এমন সময় পিছন থেকে রহিমা বেগমের ক্ষণক্ষণে গলার স্বর শুনতে পাওয়া গেল, আপনার খাবার নিয়ে এসেছি, অনেক রাত হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়ুন। অনিশ চমকে ঘুরে তাকালো। রহিমা বেগম বিড়ালের মতো এমন নিঃশব্দে এসেছে যে একটুকুও টের পায়নি। রহিমা বেগম খাবার নিয়েই আসেনি, অনিশের রুমের টেবিলের খাবার সাজিয়েও ফেলেছে। অনিশ ভেবে অবাক হলো, টেবিলে খাবার সাজানো হয়ে গেছে, অথচ এতক্ষণ সে রহিমা বেগমের উপস্থিতি টেরই পেল না। রহিমা বেগম আবার বললেন, অনেক রাত হয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে পড়ুন। রহিমা বুড়ির মাথায় বোধহয় ছিট আছে, তা না হলে বারবার কেন বলছেন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। অনিশ এ বাড়িতে যখন এসেছে তখন বেলা 11টা কি 11:15 বাজে। ঘণ্টা দেড়েক বসার ঘরে অপেক্ষা করার পর আমজাদ সাহেব আসেন। অবশ্য আমজাদ সাহেবের এসে তাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছিলেন। সে যাই হোক, আমজাদ সাহেবের সঙ্গে তার কথা হয়েছে আধ ঘন্টার মতো। তারপর রহিমা বেগমের সঙ্গে এই গেস্ট রুমে এসে গোসল করতে করতে আরও আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টা হবে। জোর 1-2 ঘন্টাই হলো। 2.5 ঘন্টা বাজা যাক, 2:30টা বাজে। অবশ্য এ বাড়িতে ঢোকার পর সে আর বাইরের আলোই দেখেনি। এ বাড়ির সমস্ত জানলা কপাট সমস্ত ভারী ভারী পর্দা দিয়ে টানা। জানলার কপাট আটকে রাখার যথেষ্ট কারণ রয়েছে, যেহেতু বাড়ির প্রতিটা ঘরই এসি লাগানো আছে। এসি রুম সাধারণত এসি রুমের জানলা দরজা খুলে রাখা হয় না। বেলা কতক হলো বোঝার কোনো উপায় নেই। মোবাইল ফোনটা এবং হাত ঘড়ি দুটোই কখন যেন বন্ধ হয়ে রয়েছে। এ ঘরেরও কোনো ঘড়ি নেই। খেতে বসে অনিশের কেমন মন ভরে গেল। অনেক ধরনের পদ তার সামনে দেওয়া হয়েছে, পোলাও, রোস্ট, ডিমের কোরমা, কলিয়া ভুনা, সর্ষে ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি, বাচ্চা মুরগির ঝোল, টমেটোর স্যালাড, পায়েস। খাবারগুলো একেবারে গরম, যেন এইমাত্র চুলা থেকে নামানো হয়েছে। অনিশ সময় নিয়ে আয়েস করে সব খাবার খেয়ে শেষ করলো। অনেক দিন পর তার ভাগ্যে এত ভালো খাবার জুটল। খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল। খেতে খেতে টেরও পায়নি কখন যে পেটের ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি খেয়ে ফেলেছে। এখন কেমন আটসাট লাগছে। এত ভালো খাওয়া দাওয়া, তারপর সিগারেট না ধরালেই নয়। অনিশের প্যান্টের পকেটে সিগারেট আছে। আসার সময় চায়ের দোকানের কাছ থেকে বাকিতে 10টা বেনসেন সিগারেট নিয়ে এসেছে। তবে রুমের ভিতরে বসে সিগারেট ধরানো ঠিক হবে না। এসি রুম, সমস্ত রুম গন্ধ হয়ে যাবে। রুমের সঙ্গে লাগোয়া বারান্দায় রয়েছে। অনিশ সিগারেট আর দেশলাই হাতে বারান্দায় চলে এলো।
বারান্দায় পা রেখেই সে ভীষণ চমকে উঠল। বাইরেটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, যেন ঋষুথি রাত। বুড়ির কথাই তো ঠিক, সত্যি সত্যি তো রাত হয়ে গেছে। সেটা কি করে সম্ভব? হিসেব মতো তো দুপুর 2টো ও 2:30 হবার কথা। এত দ্রুত না রাত নেমে এলো কীভাবে? তাহলে কি অনিশ বসার ঘরের সোফায় অনেক সময় ধরে ঘুমিয়েছিল? ঘুমোতেও পারে। গত রাতটা কেটেছে মেসের বারান্দায় বসে বসে ঝিমিয়ে ঝিমিয়ে। মেস মালিক মেস থেকে বের করে দেবার পরও রাস্তায় বেরোয়নি পুলিশের ভয়ে। এত রাতে বিছানা বেডিং সহ রাস্তায় নামলে নিঘাত পুলিশে ধরে নিয়ে গিয়ে হাজতে ঢোকাবে। তাছাড়া এই শহরে তার যাওয়ারও কোনো জায়গা ছিল না। এক ছিল তার মামার বাড়িতে, সে সেখানে যেতে চাইল না। যাওয়া যেত কি? গেলেও কোনো লাভ হতো কি? বলা মুশকিল। এক রাতের জন্যেও মামা জায়গা দিতেন কি না কে জানে। মামা তার উপর খুব ক্ষেপে আছেন। মামার মা মারা যায়। ছোট মেয়ে বাথরুমে গোসল করতে ঢুকলেই অনিশ দরজার ফুটোতে চোখ রেখে লুকিয়ে লুকিয়ে গোসল দেখত। একদিন হাতে নাতে মামার কাছে ধরা পড়ে গেল। সেই দিনই মামা তাকে বাড়ি থেকে বের করে দেন। সরাসরি কিছু না বলে ঘুরিয়ে অন্যভাবে বলেন, অনেক দিন তোর মামার ঘাড়ে চেপে রইলে, এখন ঘরে ছুটিতে ছুরি বসাতে চাইছ? এখন ঘাড়ে ছুরি বসাতে চাইছ মামার ঘাড়ে বসে বসে খেয়ে খেয়ে। তার চেয়ে ঘাট থেকে নেমে নিজের পথ দেখো। একটু তুতলিয়ে বলেছিলেন ঠিক আমার মতো। অনিশ অন্ধকারের মাঝে সিগারেট ধরালো। কেমন গাটা ছমছমে পরিবেশ হয়ে গেছে। যেমন অন্ধকার তেমনি ঝিম ধরা নিস্তব্ধতা। কোনো নিশাচর পাখি, ঝিঝি পোকা অথবা শিয়াল কুকুরের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। যেন লোকালয়হীন কোনো মরুভূমির মাঝে একাকী রাত কাটাচ্ছে সে। একটু হাওয়াও বইছে না। সব কুচি কেমন যেন থমথম করছে। অনিশ দুটো জোরে জোরে সিগারেট টানছে। এই সিগারেটটা শেষ হবার পর আর একটা ধরাবে। পরপর দুটো সিগারেট টেনে ঘুমোতে যাবার অভ্যাস তার অনেক দিনের। অনিশ দ্বিতীয় সিগারেটটা ধরিয়েছে। এতক্ষণে অন্ধকারে অনেকটা চোখ সয়ে এসেছে। সে বোধহয় বাড়ির পিছনের দিকে বারান্দায় একটু দূরেই একটা পুকুর, দিঘির মতো বেশ বড়সড় পুকুর। অন্ধকারেও পুকুরের জল টলটল করছে, চোখে পড়ছে। পুকুরটার চারধারে ঝোপ ঝাড় জঙ্গল আর ফাঁকা ফাঁকাভাবে বেড়ে ওঠা বিভিন্ন বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। অন্ধকারে গাছগুলো ভূতের মতো ডালপালা ছড়ানো কালো কালো অবয়ব দেখা যাচ্ছে। এদিকটায় একটা শান বাঁধানো ঘাটও রয়েছে। ঘাটটার চোখে যেতেই অনিশের বুকটা ধক করে উঠল। ঘাটটায় কে যেন রয়েছে, কোনো মেয়ে মানুষ। ঘাটটা সিঁড়িতে মূর্তির মতো সোজা হয়ে বসে আছে। পিছন দিক থেকে দেখছে অনিশ। পিঠের উপর মেঘের মতো ঢেউ খেলানো এক রাস ছড়ানো চুল। ঝিরঝিরে বাতাসে চুলগুলো একটু একটু উঠছে। অনিশ বসে যাওয়া গলায় বলে উঠল, ওই কে কে ওখানে? নানি মূর্তি ধীর ভঙ্গিতে মাথা ঘুরিয়ে অনিশের দিকে তাকালো। অন্ধকার মুখ দেখা যাচ্ছে না, তবে চোখ দুটো দেখা যাচ্ছে। ও দুটো কেমন বিড়ালের মতো চোখ জলজল করে জ্বলছে। জল জ্বলে চোখ দেখে অনিশের বুকটা আবার কেঁপে উঠল। ভীত গলায় বলল, কে কে ওখানে? নারী মূর্তি কিছুই বলল না। অনিশের দিক থেকে মাথাটা ঘুরিয়ে আবার সামনে তাকালো। ধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। এ কি অবস্থা? সে তো উলঙ্গ। অন্ধকারে ছায়ার মতো শারীরিক কালো অবয়বের ভাঁজ ভাঁজ বোঝা যাচ্ছে। সমস্ত খাঁজ বোঝা যাচ্ছে। খাঁজের প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। দিগম্বরী নারী অবয়বটা ধীর ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। এইটুকুও তাড়া নেই তার মধ্যে। একটা একটা করে সিঁড়ির ধাপে পা ফেলে ফেলে নেমে যাচ্ছে। ধীরে ধীরে এক পর্যায়ে কালো নারী অবয়বটা জলে নেমে অদৃশ্য হয়ে গেল। অনিশ অপেক্ষায় রইল নারী মূর্তি জল থেকে উঠে আসবার জন্য। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট,
10 মিনিট। এইভাবে প্রায় আধ ঘন্টা খানেক পেরিয়ে গেল, কিন্তু নারীমূর্তি আর জলের থেকে উঠে এলো না। ততক্ষণে অনিশ আরও 4-5টা সিগারেট চেনে ছাই করেছে। উত্তেজনায় তার কপালের দুপাশে রগ দপ 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 করছে। কে এই নারী? বিকৃত মস্তিষ্কের কেউ, নাকি মানুষ নয় অন্য কিছু? কোনো মানুষের পক্ষে 1 ঘন্টা ধরে জলের নিচে ডুব দিয়ে থাকা সম্ভব? নাকি অনিশের চোখ বিভ্রম দেখেছে? কেউ তাকে সেখানে ছিলই না, কাউকে সে দেখেইনি। অনিশ আরও আধ ঘন্টার মতো অপেক্ষা করল, যতক্ষণ না পকেটের সব সিগারেট শেষ হলো। তার মাথাটা এখনো ভীষণ ঘুরছে, সেই সঙ্গে তীব্র ভোঁতার যন্ত্রণা হচ্ছে। স্থলীচরণের বারান্দা থেকে রুমের ভিতরে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গেছে তা নিজেও জানে না। ঘুম ভাঙল দুঃস্বপ্ন দেখে। অবশ্য এ ধরনের স্বপ্নের সবাই অনুভব করে। অনিশের কাছে সেই সুখময় দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছে। অনিশ স্বপ্নে এক নারীর সঙ্গে শারীরিক খেলায় মেতেছিল। পরিচিত এক নারী। সে এমন এক নারী যাকে নিয়ে এ ধরনের নোংরা স্বপ্ন দেখার কোনো প্রশ্নই ওঠে না। অনিশ তার মামিকে স্বপ্নে দেখেছে। এই মামি, যিনি তাকে মায়ের স্নেহে লালন পালন করেছেন। অনিশকে জন্ম দিতে গিয়েই অনিশের মা মারা যান। মা মারা যাওয়া এতটুকু শিশুকে পৃথিবীতে টিকিয়ে রাখার দায়িত্ব কাঁধে নেয় মমতাময়ী মামি। জন্মদাতা একবার খোঁজ নিলেও সেখানে আসেনি, খোঁজ নেয়ওনি কেউ তার। অনিশ 10-12 বছর বয়সে পর্যন্ত মামির কোলের কাছেই ছিল, মামির কোলেই বড় হয়েছে। তারপর মামিকেও হারায়। ক্যান্সারে ভুগে মামি মারা যান। মামি বেঁচে থাকলে মামা তাকে আজ কিছুতেই এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারতেন না। মায়ের আসনে যে নারীর স্থান, সে নারীকে নিয়ে কেউ কি এরকম নোংরা স্বপ্ন দেখে? তাও আবার বয়স্কা মৃতা মহিলাকে নিয়ে। ছি ছি ছি, এমন স্বপ্ন সে কেন দেখল? নিজেকে নিয়ে ধিক্কার দিচ্ছে সে। এতটা নিচে নেমে গেছে মানবিকতা। মনোবিজ্ঞানীরা বলে স্বপ্ন নাকি অবচেতন মনের এক ধরনের খেলা। তাহলে কি তার মনের গভীরে মিতা মামিকে নিয়ে নোংরা ভাবনা লুকিয়েছিল? সেটা হবে কি হয়? তার 10-12 বছর বয়সে মামি মারা যান। সেই বয়সের একটা বাচ্চা ছেলের মনে এমন নোংরা ভাবনা কোনোভাবেই আসার কথা নয়। অনিশ প্রচণ্ড মন খারাপ নিয়ে বিছানা থেকে উঠে বসল। রাত কত হবে কে জানে। টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে জল ঢেলে সে খেলো। সিগারেট খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু একটা সিগারেটও তার আর নেই। কি মনে করে টেবিলের দেরাজ খুলল। আশ্চর্য! দেরাজের ভিতরে 1 প্যাকেট বেনসন সিগারেট, নতুন একটা লাইটার আর ক্রিস্টালের মতো অ্যাশট্রে। বড়লোকের সব কাজেই গোছানো। কি সুন্দরভাবেই না গেস্ট রুম সাজিয়ে রেখেছে, যেন গেস্টের যখন যা প্রয়োজন পড়ে তাই যেন হাতের কাছে পায়। এ বাড়ির মেয়ে বিয়ে করতে পারলে ভালোই হতো, রাজার হালে থাকা যেত। মেয়ে যদি কানাখুড়োও হয় তাতেও অনিশের কোনো আপত্তি নেই। অনিশকে পছন্দ হয় কিনা সেটাই ভাবনার বিষয় ছিল। অনিশের ঘুম ভাঙল অনেক বেলায়। বাইরে রোদ ঝলমল করছে। অনিশ সিগারেট প্যাকেট আর লাইটটা হাতে বারান্দায় এসে দাঁড়ালো। বাসি মুখে সিগারেট খাওয়ার মজাই আলাদা। এক ধরনের আরামদায়ক ঝিমুনি আসে। সিগারেট ধরিয়ে অনিশ আবার গত রাতের দুঃস্বপ্নটা নিয়ে ভাবতে শুরু করলো। কি বাজে একটা স্বপ্ন দেখলো। মিতা মায়ের বয়সী একজনকে নিয়ে অমন নোংরা স্বপ্ন কিভাবে দেখলো সে? স্বপ্নটাও কি বিশ্রী রকমের জীবন্ত ছিল। মনে হচ্ছিল স্বপ্ন নয়, ব্যাপারটা সত্যি সত্যি ঘটেছে। অনিশের সমস্ত শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে। সিগারেটটা অর্ধেকের মতো টানার পর ফেলে দিল। আর মোড়া ভেঙে রুমের ভিতর ঢুকলো। তোয়ালে হাতে বাথরুমে গেল। বাথরুমে ঢুকে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রহিমা বেগম তার জন্য নাস্তা নিয়ে এসেছে।
টিফিন খাওয়ার আয়োজন শুরু। পরোটা, ডিমের অমলেট, কলিজা ভুনা, মুরগির চামড়া গিলা দিয়ে লটলটি, মাছের চপ, মাখন লাগানো পাউরুটি, এক গ্লাস ধোঁয়া ওঠা গরম দুধ, কমলার জুস, কলা, আপেল, আঙুর বেদানা। তবে সব কিছুরই মধ্যে চা কিন্তু দেয়নি। অনিশ অত্যন্ত তৃপ্তি সহকারে টিফিন শেষ করে রহিমা বেগমকে চায়ের কথা বলল। রহিমা বেগম চা আনতে চলে গেলেন। অনিশ বারান্দায় এসে দাঁড়ালো, অপেক্ষায় রইল। রহিমা বেগম চা নিয়ে এলে চা খাওয়ার পর সিগারেট টেনে বাড়িটা ঘুরে দেখবে। প্রায় ঘণ্টাখানিক কেটে গেছে, রহিমা বেগম আর চা নিয়ে এলেন না। বুড়ি কি চায়ের কথা ভুলে গেছে? সমস্ত বাড়ি কেমন নিবিড় নিস্তব্ধ খাঁ খাঁ করছে, যেন এ বাড়িতে অনিশ ছাড়া আর কেউ নেই। অনিশ কী করবে ভেবে পাচ্ছে না। এত বেলা হয়ে গেল, অথচ আমজাদ সাহেবেরও দেখা মিলল না। তিনি কি বাড়িতে নেই? আর আমজাদ সাহেবের মেয়ে যাকে বিয়ে করার জন্য এসেছেন, তাকে তো এখনো পর্যন্ত দেখা গেল না। বাড়িতে কয়জন লোক, কে কোথায় রয়েছে কে জানে। অনিশ রুম থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটতে শুরু করলো। সমস্ত বাড়ি জুড়ে পিন্ড অফ সাইলেন্টের নিস্তব্ধতা। টু শব্দটি পর্যন্ত নেই, যেন নিঝুম পড়ি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বসার ঘরে পৌঁছে গেল। ঘরের দরজা খুলে বাইরে বেরোলো। একা একা সে বাড়িটা ঘুরে দেখবে। ভাগ্যে থাকলে এই বাড়ির মেয়েকেই বিয়ে করে একদিন এই বাড়ির হবে তার। তাই আগে এই বাড়িটা ভালো করে দেখে নেওয়া দরকার। বাড়িটা 2-3 একরের কম তো হবে না। অনেক বড় বাড়ি। বারান্দা দিয়ে দেখতে পাওয়া পুকুরটাকে যতটা বড় ভেবেছিল, তার থেকেও অনেক অনেক বড়। বলা যায় একটা বিরাট দিঘি। তবে সমস্ত বাড়ি জুড়ে অযত্ন আর অবহেলার ছাপ। পুরো বাড়ি জঙ্গল হয়ে রয়েছে, যেন এই বাড়িতে কেউ বাস করে না, যেন এই বাড়ি পরিত্যক্ত বাড়ি। কিছুক্ষণ বাড়ির মধ্যে ঘোরাঘুরির পর অনিশ আবার রুমে ফিরে এলো। তার খুব ঘুম পাচ্ছে, বারবার হাই উঠছে, সমস্ত শরীর ঘুমে ভেঙে আসছে। বোধহয় টিফিন খাওয়ার পর চা খাওয়া হয়নি বলেই সকালে চায়ের অভ্যেস তার অনেক দিনের। সেই অভ্যাস হয় না বলেই মনে হয় গাটা ঝিমঝিম করছে। অনিশের ঘুম ভাঙল রহিমা বেগমের ডাকে। বোধহয় এতক্ষণে রহিমা বেগম চা নিয়ে এসেছে। বেশ বিরক্তি হলো অনিশ। বুড়ি তার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। চোখ কসলাতে কসলাতে উঠে বসল অনিশ। বসে দেখল রহিমা বেগম তার জন্য টেবিলে খাবার সাজিয়েছে। গরম ধোঁয়া ওঠা খাবার, তেহারি, আস্ত একটা মুরগির রোস্ট, খাসির মাংসের চপ, মগজ ভাজা, কষানো গরুর মাংস, আরও কী যেন। এরই মধ্যে দুপুরের খাবার নিয়ে এসেছে। ব্যাপারটা কি? এ বাড়িতে একটা দিক খুব ভালো লাগছে অনিশের, প্রতি বেলায় ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা। রহিমা বেগম টেবিলের খাবার সাজাতে সাজাতে গজগজ করতে করতে বলতে লাগলেন, সারাটা দিন পড়ে পড়ে ঘুমালো। সন্ধে গড়িয়ে এতটা রাত হয়ে গেল, ওঠার নাম নেই। রাতের খাবার দিয়ে গেলাম, গরম গরম খেয়ে নিন। অনিশ অবাক গলায় বলল, রাত হয়ে গেছে মানে? এই একটু আগেই মাত্র ঘুমিয়েছিলাম, এরই মধ্যে রাত হয়ে যায় কিভাবে? রহিমা বেগম বললেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কি তার সময়ের হিসাব রাখে? সারা দিন ঘুমিয়ে জেগে উঠে এখন বলছে একটু আগে মাত্র ঘুমিয়েছিলাম। রহিমা বেগম চলে যাওয়ার পর বিস্ময়ে হতবাক হওয়া অনিশ বারান্দায় বেরিয়ে দেখল সত্যি সত্যি রাত হয়ে গেছে। সে নিজেকে অনেকভাবে বোঝাতে শুরু করলো। সাধারণত প্রচণ্ড মানসিক চাপে মুখে মানুষের ঘুম আসতে পারে, কখনো কখনো আরাম, আবার উল্টোও হয়। নার্ভ চাপ দিলে নিজে নিজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। বলা যায় মরার ঘুম যেমন হয় সেরকম মরার ঘুম। তার ক্ষেত্রে সেইটাই বোধহয় হয়েছে। গত রাতের নোংরা স্বপ্ন তার মনে ভয়ানক চাপ সৃষ্টি করেছে। এছাড়া অপরিচিত একটা বাড়িতে থাকছে, নীরব গা ছমছমে পরিবেশ, সারাক্ষণ একা একা সবে মিলে
বেহুঁশের মতো ঘুমাচ্ছে। ঘুমটা এত গাঢ় ছিল যে কত ঘন্টা পর সে ঘুম থেকে উঠেছে সেটা টেরও পায়নি। তেহারির মন মাতানো গন্ধে টেকা যায়। অনিশ আর দেরি না করে বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে বেরিয়ে এসে খেতে বলল। বেশ ভালোই খিদে পেয়েছে। উত্তেজনা এতক্ষণ টের পায়নি। সকালে নাস্তার পর সারাদিনের উপসী পেটে কথা বলছে। অনিশ আবার নোংরা স্বপ্নটা দেখেছে। স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেছে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, যেন স্বপ্ন নয়, ব্যাপারটা সত্যি সত্যিই ঘটেছে। ক্লান্তিতে অনিশের শরীর ভেঙে আসছে। প্রচণ্ড মানসিক যন্ত্রণা আর ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে সে ছটফট ছটফট করছে। এমন কি হচ্ছে তার সঙ্গে? বয়স্কা মৃতা এক মহিলাকে নিয়ে সে এ ধরনের বাজে স্বপ্ন কেন দেখছে? গতকালও দেখেছে, আজও আবার দেখল। এই স্বপ্নের পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? সে কি রহস্য? সেই রহস্যের মানে কি? ভাবতে ভাবতে কখন যেন অনিশ ঘুমিয়ে পড়েছে। আবার সেই নোংরা স্বপ্ন দেখছে। এবার তার মিতা মামিকে নিয়ে নয়, এক বন্ধুর মিতা মাকে নিয়ে, যিনি কিনা 4-5 বছর আগে মারা গেছেন। তার জানাজা দফনে অনিশ উপস্থিত ছিল। মানসিকভাবে অনিশ এক্কেবারে ভেঙে পড়েছে। সেই সঙ্গে শারীরিক দিক দিয়েও ভেঙে পড়েছে। চোখের নিচে কালি পড়েছে, কণ্ঠার হাড় উঠেছে, গাল ভেঙে ভিতরে ঢুকে গেছে। আজকাল এমন হচ্ছে, ঘুমোলেই সেই নোংরা স্বপ্ন দেখছে, পরিচিত বিভিন্ন মৃতা মহিলাকে নিয়ে। তবে মাঝে মাঝে এ বাড়ির কাজে মহিলা রহিমা বেগমকে নিয়েও এ ধরনের নোংরা স্বপ্ন দেখছে। রহিমা বেগমের সামনে পড়লে লজ্জায় তার মরে যেতে ইচ্ছা করছে। এমন বৃদ্ধা একজন মহিলাকে নিয়ে এ ধরনের নোংরা স্বপ্ন কি করে দেখে সে? ছি ছি ছি, এর চেয়ে মরে যাওয়াও তো ভালো। প্রতিদিনই ঘুম ভাঙার পর অনিশ ভাবে এ বাড়িতে আর নয়, আজই সে এ বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর আবার কি করে যেন সে থেকে যায়। একে তো তার যাওয়ার জায়গা নেই, তারপর যে কারণে সে এ বাড়িতে আছে সেটা আর কোথায় বা পাবে? যে কাজটা করার জন্য সে এসেছিল সেটাও তো এখনো বাকি। মানে এই বাড়ির মেয়ে দেখা পাওয়া, যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে সে এখানে এসেছে। গতকাল আমজাদ সাহেব জানিয়েছে আজ সকাল নাকি তার মেয়ে মালয়েশিয়া থেকে আসবে। এতদিন সে বাড়িতে ছিল না, মালয়েশিয়া খালার কাছে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যা 7টার দিকে অনিশের ডাক পড়ল বসার ঘরে। মালয়েশিয়া থেকে আমজাদ সাহেবের মেয়ে এসেছে। আর দেরি নয়, দুইজনার পছন্দ হলে শীঘ্রই বিয়ের ব্যবস্থা করবেন। অনিশ কমপ্লিট স্যুট পরে যতটা সম্ভব নিজেকে ভদ্রস্থ করে বসার ঘরে এলো। বসার ঘরে আমজাদ হোসেনের পাশে অসম্ভব রূপবতী এক মেয়ে বসে আছে। দুধে আলতা গায়ের রং, পটল চেরা হরিণী চোখ, গোলাপের পাপড়ির মতো নরম ভেজা ভেজা ঠোঁট, মানানসই সুন্দর নাক, চিকন ভুরু, ছোট্ট চিবুক, কাশ্মীরি আপেলের মতো লালাভ গায়ের রং, প্রশান্ত কপাল, সব মিলিয়ে যেন স্বর্গের অপ্সরা। মেয়েটা অত্যন্ত লাজুক ভঙ্গিতে জবুতবু হয়ে বসে আছে। কি নিষ্পাপ লাগছে তাকে, যেন এই মাত্র পবিত্র জল দিয়ে স্নান করে সমস্ত পাপ পাঁট সব ধুয়ে মুছে এসেছে। অবাক কাণ্ড, ষষ্ঠী তো তার লম্বা দীঘল চুলগুলো ভেজা ভেজা। একটু আগেই বোধহয় স্নান করেছে। স্নানের পর মেয়েকে কিছুক্ষণ নিষ্পাপ মনে হয়। আমজাদ হোসেন অনিশকে দেখে বলে উঠলেন, বাবা অনিশ, এই আমার একমাত্র মেয়ে রুহি। তার মেয়ের দিকে তাকিয়ে বললেন, রুহিমা, এই হচ্ছে অনিশ, খুব ভালো ছেলে। তুমি যে রকম ছেলের কথা বলেছিলে ঠিক তেমন। রুহি ভীরু চোখ জোড়া তুলে একবার মাত্র অনিশের দিকে তাকাইয়েই দৃষ্টি নামিয়ে ফেলল। সে তার বাবার কথায় বোধহয় লজ্জা পেয়েছে, মুখ লাল হয়ে গেছে। রুহি ইতস্তত গলায় বলল, বাবা, আমি এখন যেতে পারি? তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আসি।
আমজাদ হোসেন হাসতে হাসতে বলল, যা মা যা, চা নাস্তা নিয়ে মিষ্টিও আনবি। অনিশ মিষ্টিও খেতে ভালোবাসে। শুভ মুহূর্তে মিষ্টি মুখ না করালে কি হয়? অনিশ রুহির গমন পথের দিকে তাকিয়ে রইল। রুহি চোখের আড়াল হতেই খুক খুক করে কেসে কাচুমাচু মুখে আমজাদ হোসেনকে দিকে ফিরে তাকালো। আমজাদ হোসেন বললেন, রহিমা আজ বিকেলে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছে, তাই রুহিকেই যেতে হলো চা নাস্তা বানাতে। তা বাবা, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? অনিশ থতমত খাওয়ার গলায় কোনো রকমে বলল, জি হয়েছে। আমজাদ হোসেনের হাসতে হাসতে বললেন, রুহির মুখ দেখে বুঝলাম রুহিরও তোমাকে খুব পছন্দ হয়েছে। এক কাজ করলে কেমন হয় বাবা, কাজী ডেকে এনে আজ রাতেই তোমাদের বিয়ে পড়িয়ে দিই যদি। কাজী ডেকে আনা হয়েছে। কাজী আর কেউ না, সুফি চেহারা সেই চায়ের দোকানি। রেজিস্ট্রি খাতা হাতে সে এখন পুরো দস্তুর একজন কাজী। আহমেদ হোসেন হাসি মুখে বললেন, অনিশ তুমি তাকে চেনো? চায়ের দোকানে হিসেবের আসলে সে একজন কাজীও। শুধু কাজীই নয়, বিয়ের ঘটকালিও করে। বলতে গেলে তোমাদের বিয়ের ঘটক সেই। তার কাছে থেকেই তো আমার মেয়ের খোঁজ পেয়েছিলে তুমি। রাত 10টার মধ্যে রুহি আর অনিশের বিয়ে সম্পন্ন হলো। রুহি লাল রঙের বিয়ের শাড়ি পরেছে। লাল শাড়িতে রুহিকে আরও অপরূপ লাগছে। অনিশ মুগ্ধ চোখে রুহিকে দেখছে। ফিরে ফিরে বারবার দৃষ্টি চলে যাচ্ছে রুহির দিকে, কিছুতেই নজর ফেরাতে পারছে না। প্রায় মাসখানেক কেটে গেল। অনিশ আর রুহির দাম্পত্য জীবন বেশ সুখে কাটছে। রুহিকে পেয়ে অনিশ নিজেকে ধন্য মনে করে। রুহির মতো ভালো মেয়ে খুব কমই দেখা যায়। সে দেখতে যেমন সুন্দরী, তেমনি তার কথাবার্তা, আচার আচরণ সব কিছু সুন্দর তার। রহিমা বেগম আর গ্রাম থেকে ফিরে আসেনি। রুহি এখন রান্না বান্না সহ ঘরের যাবতীয় কাজ করে। রুহির রান্না হাতে দারুণ। যাই রান্না করে অত্যন্ত সুস্বাদু হয়। চমৎকার চমৎকার সব রান্না করে অনিশের সামনে দেয়। অনিশ খুবই তৃপ্তি নিয়ে সেসব খায়। ভালো ভালো খাওয়া দাওয়ার পরও দিনে দিনে অনিশ একেবারে রোগা হয়ে যাচ্ছে। নিজেও বুঝতে পারছে না কী কারণে এভাবে শুকিয়ে পাটকাঠির মতো হয়ে যাচ্ছে। অথচ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। নাওয়া খাওয়া, ঘুম সবই ঠিকমতো হচ্ছে। রাতে বেশিরভাগ দুজনে ভালোবাসাবাসিতে কাটলেও সারাদিন ঘুমিয়ে পার করছে। এরপরও যতই দিন বাড়ছে শুকিয়ে দড়ি দড়ি হয়ে যাচ্ছে। বিয়ের পর অনিশ আর সেই নোংরা স্বপ্ন দেখেনি। অবশ্য এখনও মনের উপর সেই স্বপ্নের প্রভাব রয়ে গেছে। প্রতি রাতে ডিম লাইটের আধো আলোতে সে আর রুহি যখন শারীরিক খেলায় মেতে ওঠে, তখন কখনো কখনো সেই নোংরা স্বপ্নের কথা মনে পড়ে যায়। রুহিকে তখন কুৎসিত সেই স্বপ্নের বৃদ্ধা মৃতা নারী বলে মনে করে। ভয়ঙ্কর শিউরে ওঠে। কিছুক্ষণের জন্য মনে করে সেই নোংরা স্বপ্নটাই দেখছে। রুহির সব কিছু অনিশের ভালো লাগে। শুধু একটা দিক অসহ্য মনে হয়, তা হলো রুহির গায়ের গন্ধ। রুহি সব সময় গায়ে দামি পারফিউম ব্যবহার করে। কাছে গেলেই দামি পারফিউমের মিষ্টি সুবাস নাকে লাগে। কিন্তু যখন দুইজন শরীরের খেলায় মেতে ওঠে, তখন রুহির গা থেকে মরা মাছের মতো এক ধরনের তীব্র আঁশটে গন্ধ পাওয়া যায়। গন্ধটা এমনিতেই সাংঘাতিক রকমের বিশ্রী লাগে। তারপরও সেই নোংরা স্বপ্নের কথা আরও বেশি সেই স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। কারণ সেই নোংরা স্বপ্নের মৃতা নারীদের গা থেকে এমন গন্ধ পেত অনিশ। প্রতি রাতে শরীরের খেলা শেষে ক্লান্ত দুর্বল অনিশ যখন গভীর ঘুমে তলিয়ে যেতে থাকে, তখন মনে হয় রুহি তার পাশ থেকে উঠে ধীরে ধীরে কোথায় যেন চলে যাচ্ছে, বিবশনা অবস্থাতেই। অনিশের শারীরিক অবস্থা খুব খারাপ। তার শরীরটা শুকিয়ে একেবারে লিকলিকে হয়ে গেছে। দেখলে মনে হয় যেন কঙ্কালের উপর মাংসহীন চামড়া লাগিয়ে দেওয়া হয়েছে। চোখ দুটো কোটরে ঢুকে গেছে।
চোখের নিচে হাড় ঠেলে বেরিয়ে আসছে। চোয়াল ও কণ্ঠার হাড়ও একইভাবে বিশ্রী রকমের ঠেলে বেরিয়ে এসেছে। দুই গাল ভেঙে এমনভাবে ভেতরে ঢুকেছে যে চামড়ার উপর থেকে দাঁতের খাঁজগুলো পর্যন্ত দেখা যায়। শরীরের সমস্ত রক্ত, মাংস, রস যেন কোনো অশুভ শক্তি শুষে নিয়েছে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছিল অনিশ। সব পরীক্ষা নিরীক্ষা করেও ডাক্তার কোনো রোগই হতে পারেনি। আপাতত বলে দিয়েছে পুষ্টিহীনতা, কয়েক ধরনের ভিটামিন লিখে দিয়েছে। তবে তিনি আর একটা সন্দেহের প্রকাশ করেছে, এটি অতি মারাত্মক কোনো রেডিয়ামের প্রভাব কিনা। দীর্ঘদিন কোনো মানুষ প্রচণ্ড রেডিয়েশনের মধ্যে থাকলে এমন অবস্থা হতে পারে। অনিশের বাড়ির আশেপাশে কোনো মিল কারখানা বা মোবাইল ফোনের টাওয়ার আছে কি না জিজ্ঞাসা করেছিলেন। গত ৩-৪ দিন ধরে অনিশের অবস্থা আরও শোচনীয়। হাত পা সহ তার সমস্ত শরীর অসাড় হয়ে গেছে। সে এখন আর বিছানা থেকে উঠতে পারে না, নড়াচড়া করার ক্ষমতা তার নেই। মরার মতন বিছানায় পড়ে আছে। বাকশক্তিও হারিয়েছে, শুধু চোখ দুটো মিলে তাকিয়ে থাকে, চোখেও কম দেখে। আমজাদ হোসেন অনিশকে দেখতে এসেছে। তাকে দেখে অনিশের চোখ দুটো যক্ষ্মা রোগীর মতো জ্বলজ্বল করে উঠল, যেন তার চোখে হাজার প্রশ্ন। আমজাদ হোসেন অনিশের বিছানার পাশে বসলেন। তিনি অনিশের মাথায় হাত রেখে বলেন, অনিশ বাবা, আমাকে ক্ষমা করে দিও। সব জেনে বুঝেও তোমাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছি। বিশ্বাস করো, আমি নিরুপায়, আমার কিছুই করার ছিল না। তার গলা ধরে এলো। আমজাদ হোসেন পাঞ্জাবির হাতায় চোখ মুছে বলতে লাগলেন, আমার স্ত্রীর নাম রাহেলা। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের পর হানিমুন করতে কুয়াকাটায় যাই। সৈকতের কাছাকাছি মাঝারি মনের একটা হোটেলে উঠি। হোটেলের রুম থেকে সমুদ্রের গর্জন শোনা যেত। তখন কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসেবে ততটা জমে ওঠেনি, বেশ নিরিবিলি। খুব ভালোই দিন কাটছিল। 3 দিনের জায়গায় 1 সপ্তাহ পেরোনোর পর ভাবি আরও 2-1 দিন পার যাক না। পূর্ণিমা রাত, 10:30 কি 11:45 বাজে। রাতের খাওয়া দাওয়ার পর আমরা দুজনে বাইরে হাঁটতে বেরোই। আর কত রাতে বাইরে লোকজন নেই বললেই চলে, রাত তো অনেক হয়েছে। শুধু আমরা দুজনে হাঁটতে হাঁটতে সৈকতে চলে যাই। রূপালি চাঁদের আলোতে চারিদিক ঝকমক করছিল, বিশেষ করে সমুদ্র। প্রবল হাওয়া বইছিল, কি ভালো যে লাগছিল। আমরা দুইজনে হাত ধরাধরি করে সৈকতে হেঁটে বেড়াচ্ছিলাম। হঠাৎ আমাদের চোখে পড়ে বেশ কিছুটা দূরে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কী যেন একটা ভেসে এসেছে। দূর থেকে কিছুই স্পষ্ট বোঝা যায় না। রূপালি চাঁদের আলোতে শুধু একটাই বুঝতে পারছি, এক হাতে লম্বা শুভ্র রঙের জীবন্ত কিছু একটা। ধারণা করি কোনো সামুদ্রিক মাছ। শুনেছি ঢেউয়ের সঙ্গে অনেক গভীর সমুদ্রের মাছ এই সময় উঠে আসে। মনে লোভ জন্মায়, মাছ হলে ভালো মন্দ হবে না, গ্রিল করে খাওয়া যাবে। হানিমুনে এসে নিজেদের হাতে ধরা মাছ গ্রিল করে খাওয়ার ব্যাপারটা খুবই মজার হবে। আমরা দুইজনে অত্যন্ত আগ্রহ নিয়ে সেদিকে ছুটে যাই। কাছে গিয়ে বিস্ময়ে আমাদের চোখ কপালে উঠে যায়। মাছটার ছিটছু নয়, ছোট্ট একটা বাচ্চা, একেবারে সদ্য জন্মানো বাচ্চা। মানব শিশু, কি ফুটফুটে চেহারা, ছোট ছোট হাত, পা নড়ছে আর ওয়াও ওয়াও করে কাঁদছে। রেহালা আঁতকে উঠে বলল, ও মা, এত সুন্দর একটা বাচ্চা এখানে পড়ে রয়েছে কেন? এর বাবা মা কোথায় গো? আশেপাশে তাকাই, কাউকে কোথাও দেখতে পাই না। এরই মধ্যে রাহেলা উলঙ্গ বাচ্চাটিকে উঠিয়ে শাড়ির আঁচলে পেঁচিয়ে নিয়েছে আর মুখে বিভিন্ন আদরের শব্দ করছে। ও লে 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 লে, আমার বাবু কাঁদছে কেন? বাবুটা কাঁদছে কেন? কি হলো আমার সোনা, কি হলো? না 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 না, কেঁদো না, কেঁদো না। সোনাটার বোধহয় খিদে পেয়েছে, দুধু খাবি সোনা? বুঝতেই পারছো, মেয়েদের মনে হচ্ছে মায়ের মন। মুহূর্তেই সে বাচ্চাটার মা হয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে আমরা হোটেলে চলে এলাম। হোটেলের ম্যানেজারকে জানালাম। ম্যানেজারকে বললাম চারদিক খোঁজ খবর করতে, কাদের বাচ্চা নিখোঁজ হয়েছে জানার জন্য।
4-5 দিন পেরিয়ে গেলেও বাচ্চার দাবি নিয়ে কেউ এলো না। আমাদের পক্ষে আর কুয়াকাটা থাকায় সম্ভব ছিল না। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে এসেছিলাম, সেখানে 15 দিন হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানির ছোট্ট চাকরি আমার। আরও দেরি করলে চাকরি থাকবে না। হোটেলের ম্যানেজারের কাছে ঠিকানা রেখে বাচ্চা নিয়ে চলে এলাম। যদি কেউ বাচ্চার খোঁজে আসে তাহলে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। 2 মাস পেরিয়ে গেলেও বাচ্চার খোঁজ আর কেউ নিল না। ততদিনে আমার স্ত্রী তার নামের সঙ্গে মিল রেখে মেয়ে বাচ্চাটার নাম রাখলো রুহি। রুহিকে নিয়ে আমাদের সুখের সংসার। সামান্য বেতনে আমি চাকরি করি, কিন্তু সুখের অভাব ছিল না। শহরতলিতে নামে মাত্র সামান্য কিছু টাকা ভাড়ায় একটা টিন শেড বাড়িতে থাকি। উঠান, বাগান, পুকুর সহ বেশ বড় বাড়ি। বাড়িটা পুরোই আমাদের দখলে ছিল, আর কোনো ভাড়াটিয়া ছিল না। বাড়ির মালিক সপরিবারের সৌদিতে থাকে প্রবাসী। বাড়ির মালিক আমরা এক দূর সম্পর্কের পাতানো ভাই। ভাড়া দেওয়ার চেয়েও সুলভ মূলত তিনি বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য আমাদের থাকতে দেন। তিনি ভাড়া নিতে চান না। ভাড়া দেওয়ার কথা আমিই বলি। বিনে ভাড়ায় অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে থাকাটা লজ্জা লাগে না? অবশ্য কখনো তিনি ভাড়া টাকা নেননি। ভাড়ার টাকা দিয়ে তিনি বাড়ির খাজনা আর কর, বিদ্যুৎ, পানি, জলের বিল এইসব পরিশোধ করেছে। রুহির বয়স যখন 6-7 মাস তখন সে হামা দিয়ে চলাফেরা করতে শেখে। হামা দিয়ে সারা ঘর ঘুরে বেড়াতো। যতটুকু বয়সী তার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। সে জলে খুব পছন্দ করে। জল থেকে একবার নামে না। জল থেকে একবার নেমে গেলে ও আর উঠতে চায় না। জল খেতে নয়, জল নিয়ে খেলতে ভালোবাসে। যদিও কোথাও জল দেখে সে গিয়ে সেই জল ধরবে, গায়ে মাখবে, জল নিয়ে খেলবে। হয়তো উঠানে বৃষ্টির জল জমেছে, সে গিয়ে সেই জলে নামবে আর কাদা মেখে খেলবে। বাগানের যে খানাখন্দে জল জমে সেই গিয়ে সেই জলের মধ্যে দাপাবে। আর আগুন দেখলে ঠিক উল্টোটা করে, ভয়ে গুটিসুটি মেরে যায়, ছুটতে পালায়, চিৎকার করে কাঁদতে শুরু করে। রুহির জল নিয়ে খেলার অভ্যাস বাড়তেই থাকে। সারাক্ষণ জল নিয়েই থাকতে চায়। যতই বড় হতে থাকে ততই তার মধ্যে অস্বাভাবিকতা বাড়তে থাকে। বছর 2 বয়সে নিজে থেকেই সাঁতার শিখে যায় সে। সারাদিন বাড়ির পুকুরে সাঁতার কাটে, মাঝে মাঝে ডুব দিয়ে মাছ ধরে ওঠায়। সেই মাছ কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলে। একবার ডুব দিয়ে 10-15 মিনিট ধরে জলের নিচে থাকে। একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। সাইকিয়াট্রিস্ট রুহির সঙ্গে কথাবার্তা বলে হাসি মুখে জানায়, আপনাদের মেয়ের কোনো সমস্যা নেই, খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। সে যা করেছে কৌতূহল থেকে করেছে। এমনিতেই শিশু মনে কৌতূহলের সীমা থাকে না। তারপরও অতিরিক্ত রকমের বুদ্ধি যাদের, তাদের মধ্যে কৌতূহল আরও বেশি মাত্রায় থাকে। জলে নেমে দাপাদাপি করে, কাঁচা মাছ খাওয়া সবই কৌতূহল থেকে করেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিচ্ছু ঠিক হলো না, আরও বেশি করে অস্বাভাবিকতা দেখা দেয়। মাঝরাতে ঘর থেকে বেরিয়ে গিয়ে পুকুরে নামে। অনেক গালমন্দ করি, কোনো লাভ হয় না। জলে নামলে তার নাকি খুব ভালো লাগে। গায়ে জ্বালা পোড়া করে জলে না নামলে, গরম লাগে তার খুব। রুহির 8 বছর বয়সে আমার স্ত্রী রাহেলা মারা যায়। ও মারা যাওয়ার গর্ভপাত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে। তার আগেও রাহেলা আরও বেশ কয়েকবার গর্ভ ধারণ করেছিল। প্রতিবারই গর্ভপাত হয়ে বাচ্চা নষ্ট হয়ে যায়। শেষের দিকে রাহেলা বলতো, বারবার গর্ভপাত হচ্ছে, বাচ্চা নষ্টের পিছনে রুহির কোনো হাত থাকতে পারে। রুহি চায় না আমাদের সংসারে অন্য কোনো সন্তান আসুক। কী কারণে যেন রাহেলা রুহিকে সাংঘাতিক ভয় পেতে শুরু করেছিল। অদ্ভুত অদ্ভুত কথা বলতো। রুহি মানুষ না, অন্য কিছু। সমুদ্রের গভীরে থাকা ডাইনি প্রেতের বংশধর। ওর অশুভ শক্তির প্রভাবেই আমাদের বাচ্চা নষ্ট হয়ে যায়। এখন গর্ভের বাচ্চা মরছে, একদিন আমাদেরও মেরে ফেলবে। রাহেলা মৃত্যুর পর
আমি কেমন ছন্নছাড়া হয়ে যাই। প্রচণ্ড হতাশা নিয়ে ঘরে থাকি। ঘর সংসার চাকরি কোনো কিছুতেই মন বসাতে পারি না। চাকরি চলে যায়, ধার দেনায় ডুবে যাই, 2 বেলা ঠিক মতো খাবারও জোটে না। একদিন রুহি কাপড়ের ছোট্ট একটা পোঁটলা এলে আমার হাতে দিয়ে বলল, বাবা, এটা তোমার প্রয়োজন মেটাবে। পোঁটলা খুলে সবিস্ময়ে আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চায়। পোঁটলার ভিতর অনেকগুলো মুক্তা। প্রথমে কিছুক্ষণ হাঁ করে চেয়ে থাকি, তারপর কোনো ক্রমে বিস্ময়ে বসে যাওয়া গলায় বলি, এগুলো তুমি কোথায় পেলে? কোথা থেকে চুরি করে এনেছ? রুহি কিছুই বললে না, চুপ করে থাকে। থমকে বলি, কোথায় পেলে? বলছো না কেন? কোথা থেকে চুরি করে এনেছো? রুহি থমথমে গলায় বলে, চুরি করে আনিনি, জলের নিচ থেকে তুলে এনেছে। রুহির গলায় এমন কিছু ছিল যে আমি আর কিছু জানতে চাইনি। মুক্তাগুলো নিজের কাছে রেখে দিই। পাওনাদারদের তাগাদাদের শেষ পর্যন্ত মুক্তগুলো বিক্রি করে পাওনা মেটাই। পাওনা মেটানোর পরও অনেকগুলো টাকা হাতে রয়ে যায়। নিজের মধ্যে আরও কর্দমাক্ত ফিরে পাই। ভাবতে থাকি কী করা যায়। ছোটোখাটো ব্যবসা শুরু করলে কেমন হয়। কিছুদিন পর রুহি আবার একটা পোঁটলা এনে আমার হাতে দেয়। আমি অবাক গলায় জিজ্ঞাসা করি, এবার কি নিয়ে এসেছো? রুহি গম্ভীর গলায় বলে, খুলে দেখো। পোঁটলা খুলে দেখি অনেকগুলো সোনার উপর মোহর। কমপক্ষে 500-600 আগেকার পুরনো মোহর। বিস্ময়ে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা হয়। নিজেকে নিয়ন্ত্রণ করি এবং জিজ্ঞাসা করি, এগুলো কোথায় পেলে? রুহি অস্বাভাবিক গলায় বলে, জলের নিচে। আমি অবিশ্বাসী গলায় বলে উঠি, সত্যি করে বলো, জলের নিচে এত এত দামি মোহর আসছে কোত্থেকে? রুহি বলল, সমুদ্রের তলায় দামি অনেক কিছু রয়েছে, বিশেষ করে প্রাচীন ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে এসব মূল্যবান জিনিস পাওয়া যায়। আমি সাংঘাতিক আশ্চর্য গলায় বলি, তুমি সমুদ্রে গেলে কখন? তুমি তো শুধুমাত্র বাড়ির পুকুরে নেমে ডুব মেরে থাকো। আজকাল সে একসঙ্গে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে ডুব মেরে থাকে, তাও আমি জানি, কিন্তু এর সঙ্গে সমুদ্রের মোহর খুঁজে আনার কী সম্পর্ক? রুহি ঠোঁট কামড়িয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, বাবা, তুমি এসব নিয়ে ভেবো না, এগুলো নিয়ে তোমার প্রয়োজন মেটাও। আমি মোহরগুলো বিক্রি করার ব্যবস্থা করি। মোহরগুলোতে থাকা সোনা রূপার ওজনের যে মূল্য হয়, বেশিরভাগ মোহরই তার চেয়ে 10 গুণ 20 গুণ বেশি দামে বিক্রি করি। এত বেশি দাম পাওয়া যায় এগুলো অ্যান্টিক ভ্যালুর কারণে। রুহি কিছুদিন পর পর এই দামি জিনিস দিতেই থাকে। মোহর, হীরা, মুক্ত, চুনি, পান্না সহ বিভিন্ন দামি দামি পাথর। সেই সঙ্গে প্রাচীন রাজাবাজদাদের ব্যবহৃত সোনার আংটি, সোনার হাতওয়ালা তলোয়ার, সোনার নাল, বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মূর্তি, থালা বাসন, পানপাত্র, মোমদানি, আরও অনেক কিছু। শুধু সোনা তৈরি জিনিসপত্রই নয়, মাঝে মাঝে একেবারে খাঁটি সোনার বারও দেয়। সবই নাকি সমুদ্রের নিচে থেকে আনে। বিভিন্ন সময়ে ডুবে যাওয়া জাহাজে সেই নাকি এতগুলো ডুবেছিল, তারই মধ্যে সেখান থেকেই সব নিয়ে এসেছে। জলদস্যুদের ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে এগুলো সব বেশিই পাওয়া যায়। আমি আমজাদ জুয়েলারি নামে একটা গয়না দোকান খুলে ফেলি। অল্প কিছু দিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাই। সৌদি প্রবাসী দূর সম্পর্কের খালাতো ভাইয়ের কাছ থেকে বাড়িটা কিনে নিই। সেই বাড়ির সঙ্গেই সংলগ্ন আশেপাশের ফাঁকা জমি, ফসলের ক্ষেত, মাঠ, বাগান, জঙ্গল, বাড়ি ঘরও কিনে নিই। বিক্রি করতে চাইলে আমি আশেপাশের জমিগুলো 2 গুণ 3 গুণ দামে কিনি। সেই সঙ্গে বাড়ির সংলগ্ন আশেপাশের ফাঁকা জমি জায়গা, ফসলের ক্ষেত, মাঠ, বাগান, জঙ্গল, বাড়ি ঘরও কিনে নিই। অনেক সময় 2 গুণ 3 গুণ টাকার লোভ দেখিয়েও কিনে নিই। উদ্দেশ্য, বাড়ির সীমানা যত বড় করা যায়। রুহির সুবিধার দিকেও নজর দিই। পুকুরটাকে কাটিয়ে বড় করে দিঘি আকৃতির করি। ঘরের প্রতিটা রুম এসি করি। সে যেহেতু গরম সহ্য করতে পারে না, সেই জন্য। রুহির বয়স 13-14 হলে তার মধ্যে আর একটি অস্বাভাবিকতা দেখা যায়।
সে আমার মিতা স্ত্রী রাহেলার মতো করে শাড়ি পরতে শুরু করে, রাহেলার মতো সাজাগোজা করে, সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করে। এক রাতে ঘুম ভেঙে দেখি আমার মাথায় গায়ে হাত বোলাচ্ছে। আমি বুঝতে পারি সে কি চায়। ছি ছি ছি, পালিতা মেয়ে হলো সে আমার মেয়ে, মেয়ে হবে বাবাকে নিয়ে এমন নোংরা ভাবনা তার মাথায় কি করে আসে ভেবে কুল পাই না। ধারণা করি নিশ্চয়ই তার উপর কোনো ভূত পেতনির ছায়া পড়েছে। সে যা করছে সেই খারাপ জিনিসটা আসলে তাকে করাচ্ছে। আমি যে দামি দামি মণি মুক্তা হীরা এসব এনে দিচ্ছি নিশ্চয়ই সেই অশুভ শক্তির মাধ্যমেই। অনেক হয়েছে, এবারে একটা ওঝা এনে দেখানো উচিত। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে কোনো লাভ নেই। চাঁদ শাহ ফকির নামে এক নামকরা ওঝার খোঁজ পাই, সেই ওঝাকে এনে দেখাই। চাঁদ শাহ ফকির ঝাড়ফুঁক, জলপোড়া, তেলপোড়া, তাবিজ কবজ সহ বিভিন্ন ধরনের তদবির দিতে থাকে, তাতে কোনো লাভ হয় না। ঝাড়ফুঁক করার সময় রুহি শুধু খিলখিল খিলখিল করে হাসত। এক পর্যায়ে চাঁদ শাহ ফকির বলে, আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে, যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিন। আমি চাঁদ সাহেবকে বলি, বিকৃত মস্তিষ্কের মেয়েকে বিয়ে করবে কে? চাঁদ শাহ বলেন, আপনি চাইলে আমি একটা ভালো ছেলের খোঁজ দিতে পারি। ছেলের বাবা মা কেউ নেই, এমনি মাখনায় এত বড় হয়েছে, দেখতে শুনতেও খুব ভালো, এতিমখানায় ছেলের থাকে। দেরি না করে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিন, কিছুদিনের মধ্যেই সেই ছেলের পরিণতি তোমারই মতো হয়, এক পর্যায়ে মারা যায়। সামনের বাগানে কবর দিই, কবরের উপর রুহি একটা লাল গোলাপের গাছ লাগিয়ে দেয়। গাছটার সময় সব সময় ফুল ফোটে। গভীর রাতে সেই ফুল খোঁপায় বেঁধে বিবস্ত্র হয়ে রুহি পুকুরে নেমে যায়। আগের মতো আবার শাড়ি পরে সেজেগুজে সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করা শুরু করে। চাঁদ শাহ ফকিরের খবর দিয়ে আনিয়ে সব কথা বলি। চাঁদ শাহ বলে আবার রুহিকে বিয়ে দিতে। এবারও চাঁদ শাহই বিয়ের জন্য ছেলে জোগাড় করে দেয়। এবারে ছেলেটা কিছুদিনের মধ্যে এই পরিণতিতে মারা যায়। বাগানে কবর দিই, রুহি আগেকার মতো আর একটা গোলাপ গাছ লাগায়, সেই একই লাল গোলাপ। এরপর একের পর এক ভবঘুরে, এতিম, বাউন্ডুলে, ঘর জ্বালানো, ঘর পালানো বিভিন্ন ছেলে নিয়ে আসতে থাকে চাঁদ শাহ, আর প্রত্যেকেই একই পরিণত হয়। বাগানে লাল গোলাপের গাছও একটা 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 করে বাড়তে থাকে। আমি চাঁদ শাহ ফকির যা কিছুই করি তার সবই ওই ডাইনি রুহির ইচ্ছায় করি। বাড়িটা বড় করা, পুকুরটাকে দিঘির আকৃতির করা, বিয়ের জন্য একের পর এক ছেলে জোগাড় করে আনা, সবই ওই ডাইনির ইচ্ছা মতো হয়। ডাইনিটা আমাদের সম্মোহন করে রেখেছে, ওর ইচ্ছার বাইরে আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। বিয়ের জন্য যেসব ছেলেকে আনা হয় তাদের সম্মোহন করে ফেলে, এই যেমন তুমি। এ বাড়িতে আসার পরই বুঝেছিলে এখানে অস্বাভাবিক কিছু আছে, তারপরই সম্মিত হয়ে থাকার ফলে বাড়ি ছেড়ে যাওনি। চাঁদ শাহ ফকির হচ্ছে এই চায়ের দোকানি, যে চায়ের দোকানি তোমাকে এই ঠিকানা দিয়েছিল। সে চায়ের দোকানি সেজে বসে আছে শুধুমাত্র বিয়ের পাত্র ধরার জন্য। অবশ্য সে তার নিজের ইচ্ছা মতো এসব করবে ডাইনির ইচ্ছা মতে। সে সব নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না। তোমার মনে হয়তো প্রশ্ন জাগবে, ডাইনির সঙ্গে যে ছেলেটার বিয়ে হচ্ছে তার পরিণতি কেন এরকম হচ্ছে? কারণ ডাইনির সঙ্গে শারীরিকভাবে মিলিত হওয়া মানেই নিজের জীবনশক্তি বিলিয়ে দেওয়া। ডাইনিটা শারীরিক মিলনের মাধ্যমে জীবনশক্তি শুষে নিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তবে বোধহয় বেশি দেরি নেই এই ডাইনির কবল থেকে মুক্তি পাবার। বছর 2 ধরে বিয়ের জন্য ছেলে পেলে দেরি হলে সে কেমন বুড়ুটে হয়ে যায়। মুখমণ্ডল সহ শরীরের সমস্ত চামড়া কুঁচকে ভাঁজ ভাঁজ হয়ে বুড়োর মতো ঢলঢল করতে শুরু করে। চুলে পাক ধরে, চোখ দুটো ঘোলাটে হয়ে যায়, চলাফেরা করতে বুড়োদের মতো কুঁজো হয়ে যায়। আবার নতুন একটা ছেলেকে
ভোগ করতে শুরু করার পর আবার জোয়ান হয়ে যায়। তুমি আসার পর বাড়িতে রহিমা বেগম নামে এক কাজের মহিলাকে দেখেছ না? সে আসলে এই ডাইনি। কাজের মহিলার ছদ্মবেশে ছিল। ঘুমের মাঝে স্বপ্নে কিছুদিন তোমাকে ভোগ করার পর সে জোয়ান হয়ে ওঠে। এরপর রুহি হয়ে সামনে আসে। তুমি কিছুই বুঝতে পারোনি। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার কোনো দোষ নেই। আমি ডাইনির প্রভাবে সব করছি। এতক্ষণ ধরে যে তোমাকে সব কিছু জানালাম তাও বোধহয় ডাইনির ইচ্ছেতেই। প্রত্যেকটা ছেলেকেই মৃত্যুর আগে আমি এসে এইভাবে সব জানাই। ডাইনিটা হয়তো চায় মৃত্যুর আগে অন্তত ছেলেগুলো জেনে যাক তার মৃত্যুর কারণ। গভীর রাত। রুহি বাড়ির বাগানে নতুন লাগানো গোলাপ গাছটার পাশে দাঁড়িয়ে আছে। গাছটা আজই প্রথম একটা ফুল ফুটেছে। কি সুন্দর গন্ধ ছাড়ছে। ফুলটা ছিঁড়ে সে খোঁপায় পড়ে। এরপর পোশাক খুলে নগ্ন হয়ে পুকুরে নেমে যাবে। সে তার পালক বাবা আমজাদ হোসেন এবং চাঁদ শাহ ফকিরকে মেরে ফেলেছে। তাদেরকে আর তার দরকার নেই। এখন থেকে তার আর নিজের প্রয়োজন সে নিজেই মেটাতে পারবে। এত বড় বাড়িতে বড্ড একা লাগে তার। বুক ভরা ভালোবাসা নিয়ে সে অপেক্ষা করছে ভালোবাসার মানুষের। নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই ভালোবাসার মানুষ পেয়ে যাবে। তাকে সে খুব ভালোবাসবে, খুব ভালোবাসায় ভালোবাসায় নিঃশেষ করে ফেলবে তাকে। এরপর আবার নতুন আরেকজন ভালোবাসার মানুষ খুঁজে আসবে। কোনো দিন এই ভালোবাসা ফুরাবে না। চিরযৌবন হয়ে বেঁচে থাকবে সে, চিরযৌবনা হয়ে বেঁচে থাকবে সে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।